শহরের এক কোণে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত নীরবতার প্রতীক, সেন্ট মেরি চ্যারিটি হাসপাতাল। দিনের বেলা হাসপাতালটিকে দেখে কেউ বুঝতেই পারবে না এর ভয়ঙ্কর অতীত। গেটে প্রহরী দাঁড়িয়ে থাকে, মাঝে মাঝে ভেতরে অ্যাম্বুলেন্স ঢোকে, রোগীর আর্তনাদ শোনা যায়। ডাক্তার নার্সরা ব্যস্তভাবে ছুটোছুটি করে, সবই যেন একেবারে স্বাভাবিক। কিন্তু সূর্য ডুবলেই হাসপাতালের রূপ পাল্টে যায়। তখন সেখানে থাকে না কোনো মানবিক চিকিৎসা, বরং ভয়ঙ্কর আতঙ্ক আর মৃত্যুর গন্ধ। আজ থেকে প্রায় ২০ বছর আগে মাত্র ৮ বছরের ছোট্ট এক মেয়ে অর্পিতা এই হাসপাতালের শিকার হয়েছিল। অর্পিতা ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। খেলনা পুতুল বুকে জড়িয়ে সে ঘুমাত আর প্রতিদিন নতুন নতুন গল্প শোনার জন্য জেদ করত। কিন্তু হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে পড়লে বাবা মা তাকে ভর্তি করলেন সেন্ট মেরি চ্যারিটি হাসপাতালে। সেই রাতেই ঘটে যায় অমানবিক ঘটনা। অর্পিতাকে সাধারণ জ্বরের রোগী হিসেবে নয়, বরং এক গোপন পরীক্ষার নমুনা হিসেবে ব্যবহার করল কিছু দুষ্ট ডাক্তার। তারা বিশ্বাস করত শিশুদের শরীর থেকে এক ধরনের বিশেষ হরমোন বের করা সম্ভব, যা মানুষের মৃত্যু ঠেকাতে পারে। আর প্রথম শিকার হল ছোট্ট অর্পিতা। গভীর রাতে অপারেশন থিয়েটারের ভেতরে তাকে বেঁধে ফেলে ভয়ানক অস্ত্রোপচার চালানো হয়। তার আর্তচিৎকার পুরো হাসপাতাল কাঁপিয়ে তোলে, কিন্তু অদ্ভুতভাবে বাইরের কেউ সেই শব্দ শোনেনি, যেন দেয়ালগুলো শব্দ গিলে নিয়েছিল। পরদিন সকালে ঘোষণা দেওয়া হয় অর্পিতা জটিল রোগে মারা গেছে। কিন্তু যখন তার বাবা মা মেয়ের দেহ দেখেন, তখন সেটি আর কোনোভাবেই সাধারণ মৃত্যুর দেহ নয়। তার শরীর জুড়ে গভীর কাটাছেঁড়া, চোখ দুটি অস্বাভাবিকভাবে ফাঁকা ও নিষ্প্রাণ, ঠোঁটের কোণায় জমে থাকা রক্ত যেন এখনও চিৎকার করছে। এই দৃশ্য দেখে বাবা মা ভেঙে পড়েন, কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ সব কিছু চেপে দেয়। অর্পিতার মৃত্যুর কিছুদিনের মধ্যেই একে একে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। অপারেশন থিয়েটারে নিজে নিজেই আলো জ্বলে ওঠে, মাঝরাতে করিডোর দিয়ে ভেসে আসে ছোট্ট মেয়ের কান্না, ওয়ার্ডের বিছানার পাশে দেখা যায় ভাঙা পুতুল পড়ে আছে। ডাক্তাররা একে একে অদ্ভুতভাবে মারা যেতে শুরু করে। কেউ আগুনে পুড়ে, কেউ হঠাৎ হৃদরোগে, আবার কেউ নিখোঁজ। শহরের মানুষ বিশ্বাস করতে শুরু করল এটা অর্পিতার আত্মার অভিশাপ। অনেকে ভুল করে রাতে হাসপাতালে ঢুকে পড়েছিল। তাদের কাহিনী শুনে মানুষ কাঁপতে থাকে। একজন স্থানীয় যুবক নাম রাজীব বন্ধুর চ্যালেঞ্জে এক রাত হাসপাতালে ঢুকেছিল। ভোরের আলো ফুটতেই সে ফিরে আসে, কিন্তু তার চেহারা একেবারে পাল্টে গিয়েছিল। চোখ দুটি শূন্য, ঠোঁট কাঁপছে, আর সে শুধু বলছিল, ও আমাকে ডাকছিল, সে আমার হাত ধরেছিল, আমি তার চোখ দেখেছি, ওটা মানুষ ছিল না। এরপর রাজীব মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আজও সে নাকি মাঝরাতে চিৎকার করে ওঠে, অর্পিতা আসছে, আমাকে বাঁচাও। আরেকবার এক দম্পতি হাসপাতালে ঢুকে ভুল করে দ্বিতীয় তলায় চলে যায়। সেখানে নাকি তারা দেখেছিল সাদা পোশাক পরা এক ডাক্তার, যিনি হাসি মুখে তাদের কাছে আসছিলেন। কিন্তু যখন তিনি আলোয় এলেন, তখন দেখা গেল তার চোখ নেই, শুধু ফাঁকা অন্ধকার গর্ত। দম্পতিকে আর কখনো শহরে দেখা যায়নি। মানুষ বলে তারা হাসপাতালের ভেতরেই চিরতরে আটকে গেছে। আজও দিনের বেলা মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে যায়। অদ্ভুতভাবে কেউই ভাবে না যে এটি অভিশপ্ত। ডাক্তাররা, রোগীরা সব যেন আজ মায়ার আবরণে ঢেকে থাকে। কিন্তু রাত নামলেই ডাক্তাররা আর মানুষ থাকে না, তারা হয়ে যায় সেই পুরনো আত্মারা। নার্সেদের মুখে ভেসে ওঠে অমানবিক হাসি, ল্যাবরুমে শোনা যায় ধাতব যন্ত্রের শব্দ, যেন কারো শরীর কাটা হচ্ছে। করিডোরের দেয়ালে রক্তের দাগ ফুটে ওঠে, আবার ভোর হলে তা মিলিয়ে যায়। আর মাঝে মাঝে শোনা যায় ছোট্ট এক কণ্ঠস্বর, আমাকে বাঁচাও, আমাকে বাড়ি নিয়ে চলো। শহরের প্রবীণরা বলে অর্পিতার আত্মা শান্তি পাবে না যতক্ষণ না তার হত্যার সত্য প্রকাশ পায়। হাসপাতাল তাই দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপের মতো। দিনের আলোয় স্বাভাবিক,
কিন্তু রাতে হয়ে ওঠে মৃত্যুর অন্ধকার গোলধাঁধা। শরতের দুপুর। শহরের আকাশে তখন হালকা সোনালি রোদ, বাতাসে কাশফুলের গন্ধ মিশে আছে, রাস্তায় মানুষের ব্যস্ত আনাগোনা। ঠিক তখনই একটি পুরনো মাইক্রোবাস ঢুকল সেন্ট মেরি চ্যারিটি হাসপাতালের গেটে। মাইক্রোবাস থেকে নেমে এলো 5 জন। রোহান, পেশায় সাংবাদিক, বয়স 30-এর কাছাকাছি। সে ভয়ঙ্কর জায়গায় গিয়ে অনুসন্ধানী প্রতিবেদন লেখে। সায়ন্তী, তরুণ ফটোগ্রাফার, ক্যামেরা তার চোখের মতোই সত্য খোঁজে। আকাশ, ভিডিওগ্রাফার, সব কিছু রেকর্ড করে রাখার দায়িত্বে। মাহি, রোহানের বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, অলৌকিক বিষয়ে অগাধ আগ্রহ। ইমরান, দলের সবচেয়ে নীরব ছেলে, সব সময় হাতে থাকে নোটবুক। কি ভাবে কেউ বুঝতে পারে না। তারা এসেছিল একটি উদ্দেশ্যে, শহরের মানুষ যে অভিশপ্ত হাসপাতালের ভয়ঙ্কর কাহিনী বলে বেড়াচ্ছে সেটির সত্যতা খুঁজে বের করা। রোহানের পরিকল্পনা ছিল এই নিয়ে একটি বড় রিপোর্ট তৈরি করার। গেটে দাঁড়িয়ে থাকা প্রহরী তাদের দিকে কটমট করে তাকালো। আপনারা কারা? রোহান হেসে বলল, আমরা সাংবাদিক, হাসপাতালের ইতিহাস নিয়ে একটা প্রতিবেদন করছি, ভেতরে ঢুকতে চাই। প্রহরী একটু থমকালো, তার চোখে অদ্ভুত ভয়। দিনে ঢুকতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন সূর্য ডোবার আগে যেন বের হয়ে যান। প্রহরীর গলা কেঁপে উঠল, তার চোখে আতঙ্ক স্পষ্ট, কিন্তু দলটি হেসে উড়িয়ে দিল কথাগুলো। তাদের কাছে এগুলো কেবল কুসংস্কার। তারা ভেতরে ঢুকল, দেখল হাসপাতাল পুরোপুরি স্বাভাবিক। ডাক্তাররা রোগী দেখছে, নার্সরা ওষুধ দিচ্ছে, লিফট চলছে, করিডোরে রোগীর আত্মীয়রা হেঁটে বেড়াচ্ছে। সায়ন্তী কয়েকটা ছবি তুলল। দেখে তো একদম স্বাভাবিক হাসপাতালের মতোই লাগছে। রোহান মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি জানি দিনে যতটা স্বাভাবিক দেখা যায়, রাতে এর আসল রূপ বের হয়। তারা কয়েকটা পুরনো ওয়ার্ড ঘুরে দেখল। দেয়ালগুলোতে জায়গায় জায়গায় রং খসে পড়ে আছে, জানালার কাছে ধুলো জমে আছে, কোথাও কোথাও ভাঙা বিছানা পড়ে আছে, হয়তো বহুদিন ধরে ব্যবহার হয়নি। হঠাৎ ইমরান একটি দেয়ালে হাত রেখে থেমে গেল। তোমরা খেয়াল করেছো, দেয়ালটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। মাহি হেসে বলল, ওটা নিশ্চয়ই বাতাসের জন্য। কিন্তু ইমরানের চোখে অদ্ভুত আতঙ্ক ফুটে উঠল। তারা এক নার্সকে জিজ্ঞাসা করল হাসপাতালের ইতিহাস নিয়ে। নার্স হঠাৎ চুপ করে গেল, তারপর দ্রুত চলে গেল ভেতরের দিকে। এরপর রোহান হাসপাতালে আসা এক বৃদ্ধ রোগীর সাথে কথা বলল। বৃদ্ধ ফিসফিস করে বলল, বাবা, রাতে এখানে থেকো না, অনেককে হারাতে দেখেছি আমি। দিনের বেলা যেমনই লাগুক না কেন, রাত হলেই এখানে ডাক্তাররা মানুষ থাকে না, তাদের চোখ ফাঁকা হয়ে যায়, আর তুমি যতই দৌড়াও হাসপাতাল থেকে বের হতে পারবে না। রোহানের শরীর শিউরে উঠল, কিন্তু সায়ন্তী আবার হেসে বলল, আরে এগুলো শুধু গল্প, সত্যি যদি এমন হতো তাহলে এত মানুষ দিনে চিকিৎসা নিতে আসতো কেন? কথাগুলো সবাইকে খানিকটা স্বস্তি দিল, কিন্তু ভেতরে ভেতরে একটা অদৃশ্য অস্বস্তি জমে উঠছিল। বিকেলের দিকে তারা হাসপাতালের 2য় তলায় পৌঁছালো। সেখানে এক পুরনো কক্ষ তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। কক্ষের দরজায় মরচে ধরা তালা, আর দরজার উপর লাল রঙে আঁকাবাঁকা কিছু দাগ। আকাশ জোরে টেনে বলল, এই কক্ষটা নিয়ে কিছু একটা রহস্য আছে। দেখো না, অন্য সব রুম খোলা, শুধু এইটাই বন্ধ। তারা দরজায় কান পাতল। আশ্চর্যভাবে ভেতর থেকে আসছে হালকা একটা শব্দ। মনে হলো যেন কেউ ভেতরে হেসে উঠল, এক ছোট্ট মেয়ের হাসি। সায়ন্তী ভয়ে পিছিয়ে গেল। তোমরা শুনলে? ওটা কি বাচ্চার হাসি ছিল? রোহানের চোখ চকচক করে উঠল। ঠিক তাই, এটাই প্রমাণ এখানে কিছু একটা আছে। ঘড়িতে তখন বিকেল 5টা। সূর্য ধীরে ধীরে লাল হয়ে নেমে আসছে পশ্চিম আকাশে। প্রহরীর সতর্কবার্তা মনে পড়ল রোহানের, কিন্তু সে দলকে থামালো না। আমাদের অপেক্ষা করতে হবে, আসল ঘটনা ঘটে রাতে। সায়ন্তী দ্বিধায় পড়ল, কিন্তু যদি সত্যি গুজবগুলো সত্যি হয়? রোহান ঠোঁট কামড়ে হাসল, আমরা সাংবাদিক, ভয় পেলে চলবে। আজ রাতেই আমরা জানবো এই হাসপাতালের ভেতরে আসলে কি ঘটে। হাসপাতালের করিডোরে আলো জ্বলে উঠছিল। দিনের স্বাভাবিক পরিবেশ আস্তে আস্তে বদলে যাচ্ছিল। দলটি জানত না তারা প্রবেশ করেছে
এমন এক অন্ধকারের দুনিয়ায় যেখান থেকে হয়তো আর ফিরে আসা সম্ভব হবে না। সন্ধ্যার আলো মিলিয়ে গেছে, আকাশে চাঁদ উঠেছে, কিন্তু হাসপাতালের জানালা দিয়ে ভেতরে আসছে না কোনো আলো। যেন বাইরের পৃথিবীর সাথে এর কোনো সংযোগই নেই। রোহান, সায়ন্তী, আকাশ, মাহি আর ইমরান পাঁচজনই হাসপাতালের দ্বিতীয় তলায় দাঁড়িয়েছিল। দিনের কোলাহল যেন এক মুহূর্তেই উধাও হয়ে গেছে। আরও অদ্ভুত ব্যাপার হলো, যত মানুষ, ডাক্তার আর রোগী তারা বিকেল 5টার আগে দেখেছিল, সবাই হঠাৎ করে গায়েব হয়ে গেছে। করিডোরে এখন শুধু নীরবতা। সায়ন্তী ফিসফিস করে বলল, তোমরা খেয়াল করেছ একটাও ডাক্তার বা রোগী নেই? রোহান ভেতরে ভেতরে ভয় পেলেও সেটা প্রকাশ করল না। হয়তো সবাই নিচ তলায় চলে গেছে। কিন্তু ইমরান মাথা নাড়ল, না, এই নীরবতা স্বাভাবিক না। হাসপাতালে কখনোই এত নীরবতা হয় না। হঠাৎ করিডোরের লাইটগুলো একে একে নিভে গেল। ঝকঝকে সাদা দেয়ালগুলোতে ছড়িয়ে পড়ল কালো ছোপ, যেন রক্ত শুকিয়ে গিয়ে দাগ হয়ে আছে। বাতাসে ভেসে এলো পচা মাংসের দুর্গন্ধ। মাহি কেঁপে উঠল। ওরা ঠিকই বলেছিল, হাসপাতালটা রাতে অন্যরকম হয়ে যায়। তারা দৌড়ে নিচতলার দিকে নামতে চাইল, কিন্তু সিঁড়ি দিয়ে নামতেই অদ্ভুত জিনিস দেখতে পেল। সিঁড়ির মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে একজন ডাক্তার, সাদা কোট পরা, গলায় স্টেথোস্কোপ, মাথা নিচু। রোহান স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্য ভালো, একজন ডাক্তার তো পেলাম। কিন্তু ডাক্তার ধীরে ধীরে মাথা তুলল। তাদের চোখের সামনে স্পষ্ট হলো, তার চোখ নেই, শুধু ফাঁকা অন্ধকার গর্ত। মুখের কোণে এক অস্বাভাবিক হাসি টেনে উঠেছে। সায়ন্তী চিৎকার করে উঠল, না, ওটা মানুষ না। ডাক্তারটি হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ করে এগিয়ে এলো। তার পায়ের শব্দ নয়, বরং মনে হচ্ছিল মেঝেতে লোহার যন্ত্র ঘষা হচ্ছে। তারা পেছন ফিরে দৌড় দিল। করিডোর দিয়ে ছুঁড়তে ছুঁড়তে দেখল দরজাগুলো বদলে গেছে। যে দরজা দিয়ে তারা বিকেলে ঢুকেছিল সেটা এখন নেই। শুধু একটার পর একটা লম্বা করিডর, অন্ধকার, রক্তমাখা দেয়াল আর ভাঙা হুইল চেয়ার পড়ে আছে। আকাশ ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করছিল। হঠাৎ তার ক্যামেরা স্ক্রিনে দেখা গেল একটি ছোট্ট মেয়ে সাদা ফ্রক পরে দাঁড়িয়ে আছে করিডোরের শেষে। কিন্তু চোখ তুলে তাকাতেই দেখা গেল সেখানে কেউ নেই। আকাশ কাঁপা গলায় বলল, আমি ওকে দেখেছি অর্পিতা। এবং তারা যখন এক লম্বা করিডোরে পৌঁছল, হঠাৎ বাতাস জমাট বাঁধার মতো ঠান্ডা হয়ে গেল। নিস্তব্ধতার ভেতরে ভেসে এলো এক শিশু কণ্ঠ, আমাকে বাঁচাও। সবার বুক কেঁপে উঠল। তারপরই এক কোণ থেকে ভেসে এলো টুংটাং শব্দ। তারা তাকিয়ে দেখল একটা ভাঙা পুতুল মেঝেতে গড়িয়ে যাচ্ছে, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে ঠেলে দিয়েছে। হঠাৎ আলো ঝলমল করে নিভে উঠল, আর সেই মুহূর্তে তারা সবাই স্পষ্ট দেখল করিডোরের মাঝে দাঁড়িয়ে আছে অর্পিতা। সাদা ফ্রক রক্তে ভেজা, চোখ দুটি ফাঁকা, কিন্তু ঠোঁটে অদ্ভুত এক হাসি। তার হাতে একটি পুরনো পুতুল। সায়ন্তীর হাত থেকে ক্যামেরা পড়ে গেল। মাহি ফিসফিস করে বলল, এটা সত্যি। অর্পিতা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগল। তার পদক্ষেপে কোনো শব্দ নেই, কিন্তু পুরো করিডোর যেন কেঁপে উঠছিল।